রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনের হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক আঙ্গিকে অপপ্রচার করা হলে তৈরি হয় উত্তেজনা। শুধু তাই নয়, ঘটনাস্থল ও মরদেহ উদ্ধারের স্থানীয় ছড়ানো হয় নানা বানোয়াট তথ্য। ওদিকে শিক্ষামন্ত্রীর নিজ এলাকায় হামলার শিকার হওয়ার দাবিতেও পুরনো ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়া তৈরি করা হয় বিভ্রান্তি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট দেখে নিচ্ছি। রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনের হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে প্রচার করলে তৈরি হয় বিভ্রান্তি। কিন্তু রিউমার স্ক্যানার টিমের যাচাইয়ে দেখা যায় এই ঘটনায় আটক 2 সন্দেহভাজন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসও হিন্দু ধর্মাবলম্বী। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুলিশের প্রাথমিক তদন্তে মাদক সেবনে বাধা ও ব্যক্তিগত বিরোধের বিষয়টি সামনে এসেছে। সাম্প্রদায়িক যোগসূত্রের প্রমাণ মেলেনি। একইভাবে বিভ্রান্তির নতুন মাত্রা যোগ করে যখন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার স্ত্রী ও মেয়ের মরদেহ একই কক্ষে পাওয়া গেছে এমন একটি দাবি ছড়িয়ে পড়ে। তবে দাবিটি সম্পূর্ণ বানোয়াট। ফ্যাক্ট চেকে দেখা যায় গণপতি চক্রবর্তীর মরদেহ 3 তলার ছাদে যাওয়ার সিঁড়িতে এবং তার স্ত্রী ও মেয়ের মরদেহ ছাদ সংলগ্ন সিঁড়িতে পাওয়া যায়। বেডের পাশের কক্ষে পাওয়া একমাত্র মরদেহটি ছিল তাদের ছেলে প্রিয়মের। ওদিকে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের এলাকায় গাড়িতে হামলার দাবিতে ছড়ানো ভিডিওটিও আসলে আওয়ামী লীগ আমলের পুরনো ঘটনার। যাচাইয়ে দেখা যায় 2022 সালের 25 এপ্রিল ইফতার মাহফিলে যাওয়ার পথে তার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 2022 সালের 26 এপ্রিল একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওটির সঙ্গে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে। গুজব এখানেই শেষ নয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও 1 আসনে উপনির্বাচন হবে না এবং জামায়াতের প্রার্থী এমপি হবেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এমন মন্তব্য করেছেন দাবিতে ছড়ানো হয় একাধিক বানোয়াট পোস্ট। মূলত মন্তব্যটি সিএসির নয়, বরং একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ থেকে প্রথমে ব্যঙ্গ পোস্ট হিসেবে প্রকাশিত হয়। পরে কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে একের পর এক ছড়ানো হচ্ছে গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও বা তথ্য দেখেই বিশ্বাস না করে এর উৎস ও প্রেক্ষাপট যাচাই করে তবেই বিশ্বাস ও প্রচারের পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। যুক্ত হচ্ছে তার সাথে। ডক্টর আক্কাস আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলাপটা শুরু করতে চাই সেটা হচ্ছে পুরনো ভিডিওগুলো, অর্থাৎ একটা অন্য সময়ের ভিডিও, অন্য দেশের ভিডিও। অনেক সময় আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশের নানা ভিডিওকে আমাদের দেশের নানা ধরনের ঘটনার সাথে যুক্ত করার চেষ্টায় নানা ধরনের গুজব এবং অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে। উদাহরণে যদি বলি, রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তীর একই পরিবারের 4 জনের হত্যাকাণ্ডের যে সাম্প্রদায়িক ঘটনা, সেগুলোকেও আমরা দেখেছি সাম্প্রদায়িক আঙ্গিকে অনেকটা উস্কে দেওয়ার একটা প্রবণতা পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন এবং কেন মনে করেন এখন এই সময়ে সাম্প্রদায়িক উস্কানিটা গুজব এবং অপপ্রকার আকারে সবচেয়ে বেশি ছড়াচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে বর্তমানে একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে এবং সাথে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বিরোধী দল হিসেবে তারা আছে এবং দেখা যায় যে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের বর্তমান সরকার বিরোধী যে রাজনৈতিক শক্তি দেশে এবং বিদেশে, তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফলস ন্যারেটিভ, মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করে জনমত তৈরি করার চেষ্টা করছে এবং তারা সেখান থেকে রাজনৈতিক সুবিধা অর্জনের চেষ্টা করছে। বিষয়টা হচ্ছে এরকম যে সরকারকে ডিলেজিটিমাইজ করা, মানে যেটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে যে মানে এই সরকার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না, জনবিচ্ছিন্ন হয়ে গেছে, দেশে যে গণতান্ত্রিক অগ্রযাত্রা কিংবা
রাজনৈতিক স্থিতিশীলতা সেটা রক্ষা করতে পারছে না। বিশেষ করে সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট সেটা দেশে চলমান আছে। সেই ধরনের একটি ন্যারেটিভ তৈরি করে সেটা দেশে এবং বিদেশে প্রচার করলেই দেশের সরকার বিরোধী একটি পাবলিক ওপিনিয়ন তৈরি হবে এবং সরকারের জনপ্রিয়তা কমে যাবে। এটার অংশ হিসেবেই কিন্তু আমাদের দেশের যে বিরোধী শক্তি, বর্তমান সরকার বিরোধী যে শক্তি, সেটা বিদেশ থেকে, বিশেষ করে আমাদের আশেপাশের অনেক দেশ আছে যেখান থেকে সরকার বিরোধী, দেশের উন্নয়ন বিরোধী, দেশের গণতন্ত্র বিরোধী বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করে সেটা ছড়ানো হচ্ছে এবং বহির্বিশ্বে জানানো হচ্ছে যে বর্তমান সরকার মূলত কার্যকর কোনো সরকার না। তারা দেশের মধ্যে যে হিন্দু মুসলিম ঐক্য কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা কিংবা সংখ্যালঘুর যে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, সেটা নিশ্চিত করতে পারছে না। এই ধরনের একটি ফলস ন্যারেটিভ। এর সাথে আর একটা বিষয় আমি একটু যুক্ত করতে চাই। এই যখন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক আঙ্গিকে এবং একই সাথে চলমান ব্যবস্থা নিয়ে নানা ধরনের নেতিবাচক খবর বা তথ্য ছড়াতেই বা মানুষকে সেই দিকে আসলে ধাবিত করে নিতেই এই ধরনের পরিকল্পিত অপতথ্যগুলো আসলে ছড়ানো হয়। তাহলে এই পরিকল্পিতভাবে যদি অপতথ্য এবং এই গুজবগুলোকে আসলে ছড়ানো হয়, তার বিপরীতে আসলে প্রতিরোধের ক্ষেত্রে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে যে বিশেষ করে যদি সেটা বিদেশ থেকে যদি এই ধরনের প্রোপাগান্ডা, সরকার বিরোধী, রাজনৈতিক দল বিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী যদি প্রোপাগান্ডা প্রচার করা হয়ে থাকে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে দেশ থেকে সেই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে বা প্রচার করা হচ্ছে তাদেরকে সঠিক তথ্য দেওয়া। এবং আমাদের দেশের কিন্তু ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, সেখানে কিন্তু সঠিক তথ্যটাই এসেছে। আসলে ঘটনা কী সেটা কিন্তু সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা স্টেটমেন্ট দিতে পারে। এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে কি, সরকারের বর্তমান যে সরকারের কিন্তু একটি মিডিয়া সেল, যেটা আমি বলবো যে কাউন্টার নেরেটিভ তৈরি করা, যে সরকার বিরোধী, দেশের উন্নয়ন বিরোধী, রাষ্ট্রবিরোধী যদি কোনো ফলস নেরেটিভ প্রোপাগান্ডা তৈরি করা হয়, সেটাকে কমব্যাট করার জন্য, ফাইট করার জন্য, সেটাকে প্রতিরোধ করার জন্য একটি বিশেষ মিডিয়া সেল থাকা দরকার, যার মাধ্যমে সরকার প্রতিনিয়ত এই ধরনের যদি মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন যদি বিভিন্ন দেশের ভিতরে এবং বাইরে যদি ছড়ানো হয়, সে ব্যাপারে সরকারের একটি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি। আহমেদ, এই যে মিডিয়া সেলের প্রসঙ্গটি আপনি তুলে ধরলেন, যাতে সাধারণ মানুষ যদি কোথাও কনফিউজ হয় অথবা তারা যদি বিভ্রান্ত হয় যে এই কথাটা সত্য না মিথ্যা, যাতে তারা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে সেটা যাচাই করতে পারে, এই ধরনের মিডিয়া সেল তৈরি করা কি আসলে খুব চ্যালেঞ্জিং? এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো কার্যক্রম কি দেখেছি হচ্ছে বা হবে? দেখুন, পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যেখানে আপনি দেখবেন যে তাদের রাজনৈতিক দলের কিন্তু মিডিয়া সেল আছে এবং সেই মিডিয়া সেলের মাধ্যমে তাদের সরকার বিরোধী বা বিশেষ কোনো রাজনৈতিক দল বিরোধী যদি কোনো প্রোপাগান্ডা তৈরি করা হয়, তখন সেটাকে তারা প্রতিরোধ করার জন্য, ফাইট করার জন্য তারা কিন্তু কাউন্টার নেরেটিভ তৈরি করে এবং সেটাতে কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় দেয় অথবা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় দিয়ে জাতিকে জানিয়ে দেওয়া হয় বা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়। সেই ধরনের একটি ব্যবস্থা আমাদের দেশে থাকা দরকার, যেটার মাধ্যমে আমাদের দেশ বিরোধী ষড়যন্ত্র, উন্নয়ন বিরোধী এবং দেশের যে বর্তমান গণতান্ত্রিক সরকার আছে তাদের বিরুদ্ধে যে বিভিন্ন ষড়যন্ত্র, সেটাকে প্রতিহত করা যায়। আরেকটা হচ্ছে কি, আমাদের দেশে যে আমরা যেটাকে বলি যে রাজনৈতিক সামাজিকীকরণ, পলিটিক্যাল সোশ্যালাইজেশন, সেটা হচ্ছে যেমন আমাদের রাজনৈতিক সামাজিকীকরণের কিন্তু বিভিন্ন বাহন আছে। যেমন আমি যদি বলি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং পরিবার এবং আমাদের যে সংবাদপত্র কিংবা বন্ধুবান্ধব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সামাজিকীকরণের বাহন। এবং আমাদের দেশের যে মিডিয়া লিটারেসি, সেটা কিন্তু যথেষ্ট না। কাজেই আমি বলবো যে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাইমারি স্কুল থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং মাদ্রাসাগুলোতে যদি আমাদের যে মিডিয়া লিটারেসিটা যদি থাকে এবং তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি বিষয়ে যদি যথাযথ পড়াশোনা, ট্রেনিং এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, কিভাবে ফেক নিউজ আইডেন্টিফাই করতে হবে, কিভাবে সেটা ফাইট করতে হবে এবং কিভাবে সত্য তথ্য যাচাই বাছাই করে সেখানে শেয়ার করা কিংবা লাইক করা কিংবা সেটা পোস্ট করা, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে যথেষ্ট প্রশিক্ষণ এবং আমি মনে করি যে শিক্ষণ প্রক্রিয়া আমাদের দেশে
চালু করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে ডক্টর করি। আকাশ আহমেদ, আপনি চমৎকার বলেছেন, কিন্তু আমি আগের প্রসঙ্গে একটু ফিরে যেতে চাই। আপনি বলছিলেন যে একটা মিডিয়া সেল থাকা দরকার, যেখানে মানুষ এসে কোনো একটা সংবাদ নিয়ে নিশ্চিত হতে পারবে যে সেটা সঠিক নাকি গুজব। এই যে মিডিয়া সেল তৈরি করার যে প্রসঙ্গ, আমি সেটা নিয়ে জানতে চাচ্ছিলাম। একটা মিডিয়া সেল তৈরি করা কি খুব কঠিন? কারণ এখন পর্যন্ত তেমন কোনো কার্যক্রম কিন্তু আমরা সরকারি পক্ষ থেকে দেখছি না। আপনি কি দেখছেন? দেখুন, আমাদের 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 দেশে আমি নিজেও দেখছি না। তবে আমি এখানে বলবো যে আমি যদি উন্নত রাষ্ট্রের উদাহরণ দেই বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমি যদি চায়নার কথাই যদি বলি, আপনি দেখবেন যে চাইনিজ কমিউনিস্ট পার্টি একটিমাত্র রাজনৈতিক দল, এবং তাদের যে চাইনিজ রিভলিউশন 1949 সালের পর থেকেই কিন্তু দেশের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছে। তাদের কিন্তু মিডিয়া সেল আছে। তারা কিন্তু সরকার বিরোধী, রাষ্ট্রবিরোধী যদি কোনো প্রোপাগান্ডা ন্যারেটিভ তৈরি হয় দেশে এবং বিদেশে, সেটা কিন্তু তারা প্রতিরোধ করে, এবং তাদের মিডিয়া সেল আছে, এবং তারা কাউন্টার ন্যারেটিভ তৈরি করে সেটাকে তারা কিন্তু প্রতিহত করে। তো আমাদের দেশে যে বর্তমান সরকার ক্ষমতায় আছে, একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই দলটি দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে, এবং শেষ পর্যন্ত গণতান্ত্রিক উত্তরণ হয়েছে। এবং গণতান্ত্রিক যাত্রা যদি অব্যাহত রাখতে হয়, তাহলে কিন্তু এই সমস্ত দেশবিরোধী এবং সরকার বিরোধী, উন্নয়ন বিরোধী প্রোপাগান্ডাকে অবশ্যই প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। এবং সেই জন্য সরকারকে একটি রাজনৈতিক দল হিসেবে একটা শিক্ষিত, প্রশিক্ষিত, যারা তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং যাদের যথেষ্ট প্রশিক্ষণ এবং জ্ঞান আছে, প্রযুক্তিগত জ্ঞান আছে, তাদেরকে দিয়ে বিশেষ দল বা বিশেষ একটা প্ল্যাটফর্ম তৈরি করে, একটা সাইবার সিকিউরিটি টিম তৈরি করে প্রতিনিয়ত সেখানে সেই সমস্ত প্রোপাগান্ডাগুলো, মিথ্যা ন্যারেটিভগুলো যাতে কাউন্টার ন্যারেটিভ তৈরি করে সেটাকে ফাইট করা হয়, এবং সঠিক তথ্য, সঠিক উপাত্ত দেশের জনগণ, দেশের এবং বাইরের সব জায়গায় এই সংবাদটি ছড়িয়ে দিতে হবে যে আসলে এটা সত্য, এবং যে সমস্ত প্রোপাগান্ডা হয়েছে মিডিয়াতে সেটা অপতথ্য, সেই সঠিক অধ্যাপক ডক্টর তথ্যটা আকাশ জানাতে আহমেদ, হবে। আপনি বলছিলেন এই বিষয়গুলো নিয়ে আসলে ফ্যাক্ট চেক করে এই ধরনের মিডিয়া সেলে আসলে নিয়ে আসতে হবে, যাতে করে মানুষ সত্য এবং মিথ্যার জায়গাটা আসলে নিতে পারে। আপনি কি মনে করেন আমাদের দেশে সেই ফ্যাক্ট চেকিংয়ের জন্য যথাযথ সক্ষম মানুষ রয়েছে? আপনি একজন শিক্ষক, সেই অভিজ্ঞতা থেকে আসলে জানতে চাই, নতুন প্রজন্ম বা ইতিমধ্যেই যারা ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করছেন, তাদের কাজটা কতটুকু সক্ষম বলেও আপনি মনে করেন? ধন্যবাদ। বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখবেন যে তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি, বিশেষ করে সফটওয়্যার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি নিয়ে কিন্তু যথেষ্ট পড়াশোনা হচ্ছে, ডিগ্রি হচ্ছে, পিএইচডি হচ্ছে, এমফিল হচ্ছে, থিসিস, বিভিন্ন ধরনের থিসিস হচ্ছে তথ্য প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটি নিয়ে। এই সমস্ত দক্ষ জনশক্তি যারা আমাদের দেশে তথ্য প্রযুক্তি বিকাশে ভূমিকা রাখছেন এবং গবেষণা করছেন, তাদেরকে কাজে লাগিয়ে কিভাবে দেশে এই সমস্ত কার্যক্রমটাকে আরো সহজভাবে করা যায়, তাহলে তাদেরকে কাজে লাগাতে হবে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর আকাশ আহমেদ, আপনার সময়টুকু দেওয়ার জন্য, এবং ইতিমধ্যে বেশ কিছু তথ্য এবং পরামর্শ আজ আপনার কাছে পেলাম। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনা ছিলেন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আকাশ আহমেদ। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়, একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন ৭১-এর সাথে।